আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে পড়ব। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংখ্যা খুবই কম। এখানে গ্রাবরেখা ফার্স্ট ভূমিরূপ। গ্রাবরেখা ইংরেজি প্রতিশব্দ মোরেন। গ্রাবরেখা মানে হচ্ছে ক্ষয়ের মাধ্যমে যে সমস্ত ক্ষয়ীভূত পদার্থ হিমবাহ নিয়ে আসে, সেগুলি যখন উপত্যকার তলদেশে সঞ্চয় করে, বিভিন্ন নুড়ি কাঁকড় বালি কাদা পলি সব যেগুলো নিয়ে আসে হিমবাহ, সেগুলো যখন সঞ্চয় করে তখন সেই সঞ্চয়ভূত যে স্তর সৃষ্টি করে, সঞ্চয়ের যে স্তর, ওই নুড়ি কাঁকড় বালির যে স্তর সৃষ্টি করে, যে রেখার মতো ভূমিরূপ সৃষ্টি করে, অনেকটা পাঁচিরের মতো হালকা, তাকে বলা হয় গ্রাবরেখা বা মোরেন। এবার গ্রাবরেখা ওই উপত্যকার মধ্যে তার অবস্থান বেসিসে তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন আমি যদি ধরি এই একটা হচ্ছে আমার পাহাড়, আর সেই বরাবর ঠিক এইরকম একটা অংশ আছে। এবার এই এই দিকটা একটা আলাদা, এই উপত্যকা বরাবর একটা হিমবাহ নেমে আসছে। এবার মাঝ বরাবর যে ধরনের গ্রাবরেখাগুলো দেখা যায় তাকে বলা হয় মধ্য গ্রাবরেখা। পার্শ্বস্থান বরাবর দুই পাশে যে গ্রাবরেখা দেখা যায় তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। একদম প্রান্ত দেশ বরাবর যে গ্রাবরেখা দেখা যায় তাকে প্রান্ত গ্রাবরেখা। ভূমি বা তলদেশ বরাবর তাকে ভূমি গ্রাবরেখা। আর যখন গ্রাবরেখা বা নুড়ি শিলাখণ্ড বড় বড় বোল্ডারগুলো অবিন্যস্তভাবে সঞ্চিত থাকে তখন তাকে বলা হয় অবিন্যস্ত গ্রাবরেখা। স্তরায়িত গ্রাবরেখা মানে যখন স্তরে স্তরে পদার্থগুলো সঞ্চিত থাকে। আর বলয়ধর্মী মানে বলয় আকারে, বিরাট বিরাট বলয়ের মতো আকার ধারণ করে যখন অবস্থান করে। এবার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত আর একটা ভূমিরূপ আছে, যেটাকে ড্রামলেন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভূমিরূপ, কিন্তু এটা আবার হিমবাহ এবং জলধারা এই দুইয়ের সঞ্চয় মানে মিলিত কার্যের ফলেও গঠিত হয়। আমি এখানে ওটাকে হিমবাহ ও জলধারার মিলিত কার্য হিসেবে মেনশন করছি, আমার মনে হয় ওটাই ঠিক হবে। তাহলে আমরা এবার নিচের হিমবাহ ও জলধারার মিলিত কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপগুলা সম্পর্কে জানবো এবং সেগুলো বুঝবো। ফার্স্ট হচ্ছে বহিঃবিধৌত সমভূমি, যাকে বলা হয় আউটওয়াশ প্লেন। কি জিনিসটা? অ্যাকচুয়ালি হিমবাহ এবং জলধারার উভয়ের কার্য হিমরেখার নিচে সংগঠিত হয়। এই পার্বত্য অঞ্চল, এই হিমরেখা, হিমরেখার উপরে কি থাকে? বরফ। যেই হিমরেখা থেকে নিচে চলে আসে তখন এই বরফ কি হয়? গলে জলে পরিণত হয়। কিন্তু এমন নয় যে এই রেখার নিচে আসলো মানেই পুরোপুরি জল হয়ে যাবে। কি হয়, কোথাও কোথাও দেখা যায় এই রেখার অনেক দূর পর্যন্ত বরফ চলে এসছে, আবার এখানেও জল আছে, আবার এই পর্যন্ত বরফ চলে এসছে, মানে স্থানে স্থানে অনেক দূর পর্যন্ত বরফ গেছে। হিমরেখাটা এমন নয় যে পুরো সেই লাইন বরাবর একদম যেমন বাউন্ডারি হয় সেই বাউন্ডারির মতো নয়, আঁকা মাকা থাকতে পারে। অনেক জায়গায় জল হিমরেখা একই সঙ্গে, তাই হিমরেখার নিচে অনেক জায়গায় হিমবাহ থাকে আবার জলও থাকে। এই হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে কিছু ভূমিরূপ গঠিত হয়, সেগুলো হচ্ছে বহিঃবিধৌত সমভূমি, আবার ড্রামলিনও তার ভিতরে, কেটল, এখানে অনেক কটা ভূমিরূপ আছে, এসকার, কেম, আগামুক বা বোল্ডার ক্লে। তাহলে ফার্স্ট আমরা পড়বো বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। আউটওয়াশ প্লেন মানে হচ্ছে হিমবাহ বাহিত নুড়ি কাঁকড় বালি যেগুলো হিমবাহ নিয়ে চলে আসে, সেগুলো তো মানে বরফের ভিতরে থাকে। যেই হিমরেখার নিচে আসে সে বরফে গলে যায়, আর সেই জল মানে অন্য জায়গায় সরে যায়, আর তার ভিতরে যে সমস্ত নুড়ি কাঁকড় বালি থাকে সেগুলা সঞ্চিত হয়। পরপর সঞ্চিত হয়ে যখন একটা চাদরের মতো বৃহত্তর আস্তরণ একটা বিরাট এলাকা জুড়ে ভূমি গঠন করে, তখন সেই ভূমিকে বলা হয় বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। ওকে, এই আউটওয়াশ প্লেনে বিভিন্ন ছোট ছোট নদীও আবার প্রবাহিত হতে পারে, ছোট্ট ছোট্ট নদীর চ্যানেল। যখন এই বহিঃবিধৌত সমভূমিকে কেটে ফেলে তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। কি বলা হয়? ভ্যালি ট্রেন। তাহলে আউটওয়াশ সমভূমি বা বহিঃবিধৌত সমভূমি, তার মাঝ বরাবর যখন কোনো জলধারা কেটে ফেলে, মানে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে দেয়, তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। তারপর আমার আছে ড্রামলেন। ড্রামলেনকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। কেন বলা হয়? কারণ হচ্ছে হিমবাহ বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়ে অনেকটা উল্টানো নৌকার মতো বা ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ গঠন করে, এই জন্য একে ড্রামলেন বলা হয়। ঠিক ভূমিরূপটা দেখতে এইরকম, এই একটা, এই 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 বরাবর এই একটা, এই মনে হচ্ছে সব যেন ডিম আছে।
বা উল্টানো নৌকার মতো বা উল্টানো চামচের মতো। এই ধরনের ভূমিরূপকে ব্যাস্কেট টোপোগ্রাফি বলা হয়। এর বিস্তার হয় 1 থেকে 3 কিলোমিটার, উচ্চতা হয় 300 থেকে 600 মিটার পর্যন্ত হতে পারে। উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়, আর এত কিলোমিটার পর্যন্ত 1 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ড্রামলেন। তারপর আমি আসছি কেটল। কেটল হচ্ছে বহির্বিধৌত সমভূমিতে অনেক সময় এই সমভূমির মধ্যে বড় বড় বরফের চাঁই থেকে যায়। এবার কি হয়, যখন উষ্ণতা একটু বেড়ে যায় এই বরফগুলা গলে যায়, তাহলে এই অঞ্চলটা একটা অবনমিত অংশ হিসাবে থেকে গেল বহির্বিধৌত সমভূমিতে। তাহলে এই অবনমিত অংশকে বলা হয় কেটল। আর কেটলের এখানে জল জমে যে হ্রদ সৃষ্টি করে তাকে বলা হয় কি, কেটল হ্রদ। কি বলা হয়, তাহলে একে বললাম কেটল, আর যে হ্রদটা জলের হ্রদ তাকে বলা হচ্ছে কেটল লেক বা কেটল হ্রদ। আর এই হ্রদের তলদেশে যে পলি সঞ্চিত হয় সেই পলিকে বলা হয় ভার্ব। কি বলা হয়, ভার্ব। আবার দুটো কেটল যখন পাশাপাশি অবস্থান করে, এটাও একটা কেটল, এর নিচেও ভার্ব আছে, এটাও একটা কেটল হ্রদ, এই উঁচু স্থান যেটা থাকে একে বলা হয় নব। তাহলে কেটল বুঝলাম, ভার্ব বুঝলাম, কেটল হ্রদ বুঝলাম, আবার নব। মানে উঁচু স্থানটাকে বলা হচ্ছে নব, তার ভিতরে যে পলি সঞ্চিত হচ্ছে তাকে বলা হচ্ছে ভার্ব, এবং যে হ্রদ তাকে বলা হয় কেটল হ্রদ। গেল। তারপর আমার আসছে এস্কার। এস্কার মানে হচ্ছে এই বহির্বিধৌত সমভূমির উপর অনেকটা উঁচু আলের মতো ভূমিরূপ গঠন করে। এই উঁচু আলের মতো আঁকা বাঁকা উঁচু আলের মতো যে ভূমিরূপ, অনেকটা উঁচু বিভিন্ন ক্ষয়ীভূত পদার্থ সঞ্চিত হয়ে ভূমিরূপ গঠিত হয়, একে বলা হয় এস্কার। তারপরে আমার আসছে কেম। কেম হচ্ছে অনেক বোল্ডার স্তূপ আকারে সঞ্চিত হয়, স্তূপের মতো ছোট ছোট বোল্ডার, নুড়ি, কাঁকর, বালি সব স্তূপের মতো ত্রিকোণাকার ভূমি গঠন করে। স্তূপের মতো গঠিত ভূভাগকে কি বলা হয়, কেম বলা হয়। আর এটা যখন সোপানের মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় কেম সোপান। আগামুখ। আগামুখ হচ্ছে বৃহত্তর বোল্ডার। বহির্বিধৌত সমভূমিতে বৃহত্তর বোল্ডারকে কি বলা হয়, আগামুখ। আর যখন এই বোল্ডার, ছোট ছোট বোল্ডারের ভিতরে বিভিন্ন পলি কাদা এরকম থাকবে, উপরে বোল্ডার দেখা যাবে কিন্তু পলি কাদাও থাকবে সঙ্গে সঙ্গে, একে বলা হয় বোল্ডার ক্লে। ক্লে মানে কাদা, আর বোল্ডার মানে বড় বড় পাথর, কাদা এবং পাথর একসঙ্গে যেখানে মিশে থাকবে। ওকে, ধন্যবাদ।